শুরু হচ্ছে সুরায় রাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। বিকেলের আবহাওয়া গুমোট, সুউচ্চ পেন্টহাউস জুড়ে পিনপত নীরবতা বিরাজমান। হাসি কিংবা কান্না কোনো কিছু রেশ না থাকায় চারিদিকে কেউ নেই গন্ধটা সুস্পষ্ট। লাউঞ্জটা ফাঁকা পড়ে আছে। ফ্লোরা মাত্রই এলো ছাদ বারান্দা থেকে, হাতে ঝুড়ি ভর্তি শুকনো কাপড় চোপড়। এমন তুষার ভরা দিনে একটুখানি রোদের ঝিলিক যেন অমৃত সম। ওই জন্যই তো হাঁটু সমান বরফের স্তূপ ডিঙিয়ে ছাদ বারান্দায় কাপড় নাড়তে গিয়েছিল মেয়েটা। আর এখন শুকনো কাপড়ের ঝুড়ি সমেত সোজা এগিয়ে যাচ্ছে দোতলার করিডোর ধরে। সামনেই তুষারের ঘর। ফ্লোরা তাড়াহুড়ো পায়ে সেদিকে এগুচ্ছিল। কোনো জরুরি দরকার আছে বোধহয়। তাড়াতাড়ি অগ্রসর হওয়ার কারণে কখন যে রুমের দিকে এগিয়ে যাওয়ার বদলে উল্টো পাশের কনক্রিটের পিলারের দিকে চলে গিয়েছে, সেই দিকে কোনোরূপ লক্ষ্য করেনি ফ্লোরা। অগত্যা বেখেয়ালে এগিয়ে যেতে যেতে ওর তুলতুলে দুধে আলতা কপালখানা পিলারের সঙ্গে ঠাস করে ধাক্কা লাগতে যাবে, ঠিক তার আগ মুহূর্তে পিঠ ছড়িয়ে নেমে আসা সোনালি চুলের চিকুন বেনুনিটা শক্ত হাতে টেনে ধরল কেউ। চুলের মাঝে হঠাৎ এহেন টান পড়ায় সামনে ধাক্কা খেল না ফ্লোরা, উল্টো মুখের আদলে বিরক্তির ভাব টেনে পেছনে ঘুরল তৎক্ষণাৎ। তবে পেছনে ঘুরতে না ঘুরতেই হাওয়ার বেগে উবে গেল সকল বিরক্তি। পাছে এসে ভর করল একরাশ জড়তা। তুষারকে দেখলে বরাবরই জড়তায় কুণ্ঠিত হয়ে পড়ে ফ্লোরা। এবারও তার ব্যতিক্রম নয়। মাত্রই এরিসের অফিস কক্ষ থেকে বেরিয়ে রুমের দিকে যাচ্ছিল তুষার। পরনে নেভি ব্লু শার্ট আর ব্রাউন ওয়েস্টার্ন কোটের কম্বিনেশনে দেখতে সুদর্শন লাগছে তাকে। বাইরের পেঁজা তুলোর মতো শ্বেত রঙা তুষারের মতোই স্নিগ্ধ লাগছে তার তামাটে গড়নের শ্যামরঙা মুখমণ্ডল। সেই তখন থেকে ফ্লোরা জড়সড় হয়ে নিম্ন মস্তকে পথ আটকে দাঁড়িয়ে আছে দেখে পকেটে এক হাত গুজে থমথমে গলায় প্রশ্ন ছুড়ল তুষার। সারাক্ষণ ঘাস ফড়িংয়ের মতো এমন নেচে নেচে চলো কেন? এটা যে মাফিয়া পেন্ট হাউস, হুঁশ আছে? আমার অভ্যেস হয়ে গিয়েছে, সরল ভঙ্গিমায় উত্তর দিল ফ্লোরা। দু ঠোঁটের ফাঁক গলিয়ে তপ্ত শ্বাস ফেলল তুষার। মেয়েটাকে বিরস চোখে পরখ করে একই সুরে বলল, মাফিয়া পেন্ট হাউস কোনো সাধারণ বাড়িঘর নয় ফ্লোরা। মন চাইলে এখানে নিজ ইচ্ছেতে অসতর্ক হয়ে চলা যায় না। কারণ সবসময় তোমাকে প্রটেক্ট করার জন্য পেন্ট হাউসে বসে থাকবো না আমি। গোমরামুখ লোকটা হঠাৎ এত কথা কেন বলছে ভেবে পায় না ফ্লোরা। কেনই বা এত জ্ঞান দিচ্ছে? বেখেয়ালে পিলারের সঙ্গে ধাক্কা খাওয়ার জন্য, নাকি অন্য কিছু? ফ্লোরার ছোট্ট মাথায় ঢুকল না এত জটিলতা। তবুও সামনের মানুষটার অতীব কঠোর আওয়াজে শঙ্কিত হয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। এতদিন ধরে মাফিয়াদের সঙ্গে থাকছ, এটা নিশ্চয়ই ভালো করে জানো যে যখন তখন তুমি, আমি, ইভেন আমরা সকলে মারা পড়তে পারি। যে কোনো সময় শত্রুদের এক চালে ধ্বংস হয়ে যেতে পারে এই পুরো পেন্ট হাউস। নিশ্চিন্তে দিনাতিপাত করার মতো কোনো স্বাভাবিক জীবন নয় এটা। বড় হয়েছ এখন। নিজের বেখেয়ালি আচরণ আর ছেলে মানুষগুলোকে সংযত করার সময় হয়েছে। আমি তোমাকে ম্যাচিওর দেখতে চাই। মাফিয়া প্যারাডাইসে কখনো ইনোসেন্সি জড়িয়ে রাখতে নেই। ফ্লোরা জানে না তুষারের এই কাটকাট কথাগুলো কেন এত যন্ত্রণাদায়ক হয়ে ও হৃদয়ে এসে বিঁধল। তুষার যা বলেছে একদম ঠিক বলেছে, তার একটা কথাও মিথ্যা নয়। তবুও বাদামি চোখ জোড়া জ্বলে যাচ্ছে ওর। এক্ষুনি জল উগড়ে এসে কোটর ভরে উঠবে বোধহয়। সহসা দৃষ্টি সরিয়ে কণ্ঠনালীতে চিবুক ছোঁয়ালো চঞ্চল মেয়েটা। ফ্লোরার নতজানু বিব্রত চেহারার পানে একপল নজর বুলিয়ে ফের প্রশ্ন ছুড়ল তুষার। তখন থেকে পথ আটকে দাঁড়িয়ে আছ, কিছু বলতে চাও? হ্যাঁ না দুদিকেই মাথা নাড়ায় ফ্লোরা। অতঃপর গলা খাদে নামিয়ে শীতল কণ্ঠে বলে, গ্রামে যেতে হবে একবার, দাদির জরুরি তলব। যদি একটু। ফ্লোরা কথা সম্পূর্ণ করার আগেই তুষার ওর মুখের কথা কেড়ে নিয়ে বলে ওঠে, আগামীকাল দুবাই যাচ্ছি আমি। এখন তোমাকে নিয়ে যাওয়া পসিবল নয়। আমি ফিরে আসা অবধি ওয়েট করো, নিয়ে যাব। ইয়াকুতিয়ায় ভীষণ শীত পড়েছে এবছর। দাদি ভালো নেই, যাওয়াটাও জরুরি। মিনমিনিয়ে কথা আওড়ালো ফ্লোরা। ওর কথার পাছে তুষার ফিচেল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেশ, আমি একজন বিশ্বস্ত গার্ডকে বলবো তোমায় নিয়ে যেতে। বাট ওয়ান কন্ডিশন। কথার মাঝে থামল তুষার। ফ্লোরা চকিতে দৃষ্টি ফেরালো তুষারের পানে। চট করেই শোধালো, কী শর্ত? চোখ মুখে চিরাচরিত গম্ভীর্যতা ধরে রেখে রাশভারী আওয়াজে তুষার বলল,
যেখানে খুশি যাও, তবে আমার জামা কাপড় রোদে শুকিয়ে আয়রন করে রেখে যাবে। ড্রেসিং রুমের সব জিনিস চোখের সামনে রাখবে। কোন দিন কোনটা পরবো সেগুলো ম্যাচ করে সাজিয়ে ব্যাগ গুছিয়ে দিয়ে যাবে। আর হ্যাঁ, আরও একবার ভ্রু কুঁচকালো ফ্লোরা, ঠোঁট উল্টে বলল, আবার কি? গলার স্বরে কিঞ্চিত আকুলতা ঢেলে জবাব দিল তুষার। ফিরে এসে সব জামা কাপড় যাতে ঠিকঠাক কাভার্ডের মাঝে গোছানো পাই। অগোছালো মাত্রাহীনতা আমার একদম পছন্দ নয় ফ্লোরা। ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় কণ্ঠে ফ্লোরা বলল, আপনি তো দুদিন পরে ফিরেই আসবেন, তাহলে? লম্বাটে পুরুষালী গ্রীবাটা খানিক নিচু করে গম্ভীর গলায় জবাব দিল তুষার, তাহলে তুমিও তার আগেই ফিরবে? সন্ধ্যা নেমেছে দৃশ্যপটে, সেই সাথে বেড়েছে তুষারপাত। ছাদ বারান্দায় ফায়ার প্লেসটাতে আগুন জ্বলছে আজ। সেথা থেকে ভেসে আসছে কাঠকয়লা পুড়ে যাওয়ার খুটখাট আওয়াজ। বরফের দেশে এহেন আগুনের উত্তাপ যেন মিহিরদের হাতছানি। ফায়ার প্লেসের কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে না খুব একটা। তাও গায়ে পশমি কোট আর মাথায় বেনি টুপি চড়িয়ে ছাদ বারান্দায় কার্নিশ ঘেঁষে বসে আছে ঈশানী আর ফ্লোরা। সন্ধ্যা আকাশে শুকতারার উপস্থিতি নেই, আর না আছে কোনোরূপ চাঁদের আলো। ধুতরা ফুলের মতো অনর্গল নেমে আসা তুলতুলে স্নোফলের কারণে খালি চোখে পুরো আকাশটাকে স্বর্গীয় লাগছে। তবুও এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে ঈশানী। শুভ্র বরফের আস্তরে ঢেকে গিয়েছে ওর সমস্ত শরীর। আগামীকাল খুব ভোরেই গ্রামে চলে যাবে ফ্লোরা। মেয়েটা চলে গেলে এই মৃত্যুপুরীর ন্যায় মাফিয়া পেন্ট হাউসে পুরোপুরি একা হয়ে যাবে ঈশানী। সেই ভেবেই ক্রমশ হৃদয়টা চুপসে এইটুকু হয়ে যাচ্ছে ওর। ঈশানীর মন খারাপের কারণ জানে ফ্লোরা, ওই জন্যই রাতের বেলা খোলা আকাশের নিচে স্নোফল দেখতে নিয়ে আসা ওকে। অথচ মেয়েটার শুকনো মুখে মলিনতার ছাপ এখনও সুস্পষ্ট। এইসব টুকরো বরফকণার আনন্দ বোধহয় ঈশ্বর হৃদয় ছুঁতে পারেনি একদম। সেই ভেবে ঈশানীর কাঁধে মাথা ঠেকিয়ে চমৎকার গলায় ফ্লোরা বলে ওঠে, এই ইস্যু, ফায়ার ওয়ার্ক করি চলো। ফ্লোরার কথায় ঘাড় ঘোরালো ঈশানী, কপাল বাঁকিয়ে অজ্ঞাত স্বরে শোধালো, ফায়ার ওয়ার্ক মানে আতশবাজির কথা বলছো? জোরে জোরে হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফ্লোরা। বলল, চলো না, ঠান্ডার মাঝে ফায়ার ওয়ার্ক করতে ভীষণ মজা হবে। বেসমেন্টে সব আছে। মাফিয়া পেন্ট হাউসে আবার আনন্দ করার আসবাবও রয়েছে। হাস্যকর। ঈশানীর কথাটা বিদ্রুপাক্ত শোনালো ভীষণ, তবে সে কথা গায়ে মাখল না ফ্লোরা। বাঙালি মেয়েটার প্রতি অদম্য অধিকার বোধ খাটিয়ে বলল, করবে কিনা বলো, আমি কিন্তু রেগে যাচ্ছি। ঠোঁট প্রশস্ত করে জোরপূর্বক হাসল ইস্যু। বলল, তুমি চাইলে আমার আর না করার উপায় আছে কোনো? ইস্যুর কথায় উৎকণ্ঠায় লাফিয়ে উঠল ফ্লোরা। তড়িঘড়ি করে জায়গা ছেড়ে উঠে যেতে যেতে গলার মাঝে উপচে পড়া খুশি ধরে রেখে বলল, তুমি একটু বসো, আমি এক্ষুনি গিয়ে ফায়ার ওয়ার্কের সরঞ্জামগুলি নিয়ে আসছি। ওকে যেতে দিল না ঈশানী। হাত টেনে ধরে আগের জায়গায় বসিয়ে দিয়ে বলল, থাক, কষ্ট করতে হবে না, আমিই গিয়ে নিয়ে আসছি। ফ্লোরাকে সন্দিহান দেখালো। ঈশ্বর হাতটা খপ করে আঁকড়ে ধরে সেভাবেই চোখ ছোট ছোট করে শোধালো, পালাতে চাইছো? তাচ্ছিল্য করে হাসল ঈশানী। বলল, সুযোগ থাকলে ঠিকই পালাতাম, তবে দুর্ভাগ্য আমার। মাফিয়া বস আর এই নরকের মতো অন্ধকার কালো পেন্ট হাউস দুটোই আমার ভবিতব্য। তারা পালাতে দিলে তো? বিনা বাক্যে হাতের বাঁধন ঢিলে করল ফ্লোরা। ইস্যু ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে আরও একটাবার শোধালো, এলিভেটরে ধরে বেসমেন্টে যাব তাই তো? অপ্রার্থিব আকাশপানে দৃষ্টি মেলে উদাস গলায় জবাব দিল ফ্লোরা, হ্যাঁ, ফার্স্ট ফ্লোরের নিচের বেসমেন্টে। উদাস হয়ে ছাদ বারান্দায় বসেছিল ফ্লোরা। হাত মেলে এক আধটু বরফ ছোঁয়ার পায়তারাও চালিয়েছে কিয়ৎক্ষণ। এর মাঝে আচমকা গগন কাঁপানো চিৎকার ভেসে এলো নিচ থেকে। চিৎকারের প্রতিধ্বনিতে হকচকিয়ে উঠল ফ্লোরা। কয়েক সেকেন্ড চোখ বন্ধ রেখে অনুমান করলো আওয়াজটা কার। যখনই বুঝতে পারলো এটা ইস্যুর গলা, তৎক্ষণাৎ কোনোরূপ সময় নষ্ট না করেই তড়িঘড়ি পায়ে নিচের দিকে ছুট লাগায় মেয়েটা। এই পেন্ট হাউসের নারী নক্ষত্র বেশ ভালো মতোই চেনা ওর। তাই তো সন্দেহের বশবর্তী হয়ে নিচতলার বেসমেন্টে না গিয়ে সেকেন্ড ফ্লোরের যে কৃত্রিম বেসমেন্টটা রয়েছে এলিভেটরের হাত চালিয়ে সেখানেই ছুটে গেল ও। ব্যগ্র হস্তে বেসমেন্টের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক বীভৎস উৎকট গন্ধ এসে নাকের ডগায় হানা দেয় ফ্লোরার।
সেসব কিছু উপেক্ষা করে সামনের দিকে দুকদম পা বাড়াতেই আবছা আলোয় দেখতে পায় কান্নারত ঈশানীর মুখাবয়ব। কোনো এক অজানা কারণে মেঝেতে হুমড়ি খেয়ে কাঁদছে মেয়েটা। কান্নার তোড়ে বারংবার কেঁপে উঠছে ওর ছোট্ট দুর্বল শরীরটা। খুব বেশি অনুমান করতে না পেরে ওর পাশে গিয়ে বসলো ফ্লোরা। কাঁধের ওপর আলতো হাত ছুঁয়ে শোধালো, কি হয়েছে ইস্যু? হঠাৎ কাঁদছো কেন এমন করে? হাতের মাঝে টর্চ ছিল ঈশানীর। ফ্লোরার কথার প্রত্যুত্তরে ক্রন্দনরত অবস্থায় মুঠিবদ্ধ আলোক রশ্মিটুকু সামনে তাক করল ইস্যু। অন্ধকার ঘরটার চারিপাশে ঝোড়ো ঝোড়ো মৃদু আলোর প্রতিফলন ঘটতেই ফ্লোরা দেখতে পায় শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগে ঈষৎ বেগুনি হয়ে আছে পুরো মেঝেটা। রক্তের দাগ খুব বেশি পুরনো নয়, আজ কিংবা গতকালের হবে হয়তো, যার দরুন উৎকট গন্ধে ভরে আছে সমস্ত ঘর। টর্চের আলো যত দূর যায় তত দূর অবধি রক্তের মাখামাখি। ঠিক তার এক কোণে চোখ পড়তেই আঁতকে ওঠে স্বয়ং ফ্লোরা। আতঙ্কে শিউরে উঠে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে শরীরের ফিনফিনে পাতলা ফ্রকটা। কয়েকবার অক্ষিপল ছেড়ে দ্বিতীয়বারের মতো দৃষ্টি বোলাতেই ফের দেখতে পেল মানুষের চামড়া সহ ছেঁড়া চুলের অংশ বিশেষ পড়ে আছে ওখানে। সেই সাথে উপড়ে ফেলা হাত পায়ের তরতাজা নখ। যদিও মাফিয়াদের নৃশংসতা দেখে অভ্যস্ত ফ্লোরা, তবুও এসব জিনিস দৃষ্টিগোচর হতে কেমন গা গুলিয়ে উঠল ওর। পেটে নাড়িভুড়ি দলা পাকিয়ে উগরে আসতে চাইছে যেন। ওদিকে ঈশানী মেয়েটা লুটিয়ে পড়ে কাঁদছে। ওর কান্না দেখে নিজের শারীরিক অস্বস্তি ভুলে গেল ফ্লোরা। পুনরায় পিছিয়ে এসে দু হাতে জড়িয়ে ধরল ঈশানীকে। বলল, এই মেয়ে, এমন আহত স্বরে কাঁদছো কেন? আমারও তো কান্না পাচ্ছে, দয়া করে কান্না থামাও। উপরতলার বেসমেন্টে কেন এসেছো তুমি? এবারে কাঁদতে কাঁদতে জবাব দিল ঈশানী। বলল, এগুলো কি ছিল ফ্লোরা? এতটা নৃশংস, এতটা নিষ্ঠুর মানুষ কি করে হতে পারে? ও কি আদৌ মানুষ নাকি অত্যাচারী একটা জানোয়ার? আর আমাকে দেখো, না জেনে না শুনে এই লোকটার জন্য পাগল হয়ে কি কি করে ফেললাম। দু হাতে নিজের সাবলীল জীবনটাকে একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিলাম। এখন আমি নিঃস্ব, না আছে কোনো ভবিষ্যৎ আর না আছে কোনো বর্তমান। কথা শেষ করে অনর্গল কান্নার জোয়ারে ভেঙে পড়ে ঈশানী। এতদিন এসব কাহিনী না জানলেও আজকে কিছুটা হলেও ঘটনা আঁচ করতে পেরেছে ফ্লোরা। তার মানে নদীর মতো শান্ত উদ্দেশ্যহীন নীলাম্বরী মেয়েটাকে ম্যানিপুলেট করেছে ইরিশ। কোনো না কোনোভাবে বারবার তার সামনে গিয়ে রহস্যের মতো আবছা ধরা দিয়ে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সরল মনটা জয় করে নিয়েছে প্রথমে, আর তারপর ফিরে এসেছে চিরাচরিত ব্লাডি বিস্ট রূপে। যদিও একটা জিনিস আজও ভেবে পায় না ফ্লোরা, ইরিশ কেন এখনও পেন্ট হাউসে আটকে রেখেছে ঈশানীকে। এটা কি স্রেফ আটকে রাখা নাকি মাফিয়া বসের বিশেষ কোনো চাল? সেবার ক্লাবে পাঠানোর কথা ছিল ইস্যুকে। সেই সিদ্ধান্তটাও শেষ মুহূর্তে এসে একেবারে আচানক মত বদলে ফেলেছিল ইরিশ। রেগে গিয়েছিল ওই গার্ডটার ওপর যে কিনা আঘাত করেছিল ঈশানীর কপালে। এসবের পেছনে কারণ কি থাকতে পারে? ইস্যু এভাবে কাকুতি মিনতি করেছিল বলে? কিন্তু মাফিয়া বস্তু কারোর কাকুতি মিনতির ধার ধারে না। অবিশ্বাসের তোড়ে চিন্তিত ভঙ্গিতে না সূচক মাথা নাড়ালো ফ্লোরা। তখনই আবারও ভেসে এলো ক্রন্দনরত ঈশানীর ব্যথাতুর আওয়াজ। এমন একটা অত্যাচারী পাপী লোককে কি করে ভালোবাসলাম আমি, কি করে? দু হাতে চুল খামচে ধরে তেজি কণ্ঠে বিড়বিড়ায় ক্রন্দনরত ঈশানী। ওর উদ্ভ্রান্তের মতো কর্মকাণ্ড দৃষ্টিগোচর হতেই ধ্যান ভাঙে ফ্লোরার। ভাবনা থেকে বেরিয়ে তৎক্ষণাৎ ঈশানীর শরীরে হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা চালায় ফ্লোরা। উদ্বিগ্ন কণ্ঠে বলে, এতটা উতলা হয়েও না ইস্যু, সব ঠিক হয়ে যাবে, সব। কিচ্ছু ঠিক হবে না, আর কিচ্ছু না। নিজের কাজে বিব্রত আমি, ভীষণ বিব্রত। কেন বিব্রত হচ্ছ? অন্যায় তো কিছু করনি, ভালোই তো বেসেছিলে। এটা কি অন্যায়? 100 বার অন্যায়। ওই জানোয়ারটাকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অন্যায়। এই শুরু থেকে কখনোই এমন ছিল না ইস্যু। মানুষ কোনোদিন পাপী হয়ে জন্মায় না। এই দুনিয়া আর দুনিয়ার কিছু নামধারী মানুষরূপী দুষ্কৃতকারীরা তাদের পাপী হতে বাধ্য করে। ফ্লোরার শেষ কথাতে থমকালো ঈশানী। অবিরাম কান্নার তোড়ে কিঞ্চিত ভাটে টেনে অবিশ্বাস্য চাউনি নিক্ষেপ করল রুশ মেয়েটার পানে। ঈশানীর জলজলে নীল চোখে চোখ রেখে হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফ্লোরা। ধাতস্থ কণ্ঠে বলে, সত্যি বলছি, এই ঋষিউভানের শুরুটা কোনো কালেই এত নৃশংস ছিল না।
আর না তো ইরিশের হৃদয়টা এমন পাথরের মতো নির্জীব ছিল। কি বলতে চাইছ? কান্নাকাটি পুরোপুরি থেমে গেল ঈশ্বর। আলতো হাতে ওর চোখের জল মুছিয়ে দিল ফ্লোরা। নীরেট কণ্ঠে বলল, বহু বছর আগে মায়ের কাছে শুনেছিলাম, তুমি শুনতে চাইলে বলবো। ফ্লোরার কথার কোনোরূপ প্রত্যুত্তর না করেই নিজ হাতে বাদবাকি চোখের জলটুকু মুছে নেত্রোদ্বয়ে পলক ছাড়ল ইস্যু, যার অর্থ হ্যাঁ শুনবো। এটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 19। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।